করা এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, যে 1%, 10% নাকি 50%-এর বেশি, এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন। এবং তারা না ভোটার ফিরিয়ে আনার জন্য বলেছেন, এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। এখন আমি ওনাদেরকে দিচ্ছি, ওনারা আরো আচ্ছা বলেন। ব্যয় কমাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো এক শিডিউলে করতে, কমিশন কি আসলে একদিনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এবং আমরা উনি ভালো বলতে পারতেন যে যেটা হলো সবগুলো নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, তারপরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সবগুলো নির্বাচন একই দিনে এটা করার কথা ওনার জোরালো প্রস্তাব ওটা ওনার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, না, মূল কথা হচ্ছে এখানে তো সবাই মন্তব্য করেছে, মতামত দিয়েছে, কিন্তু মোটা দাগে মতামত এসেছে যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরমেটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকম ভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই তিনটি নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই তিনটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। একই রকম ভাবে যে পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আইয়ুব খানের, সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে। এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই এটি কমিটির মধ্য দিয়ে উভয় সরকারি দল এবং বিরোধী দল তাদের ঐক্যমত্যের ভিত্তিতে করা, এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে। এবং এর বাইরে বিশেষ করে আমাদের এখানে আরো আছেন আমির রশিদ ভাই, উনি অনেক জ্ঞানী বিষয়ে, কারণ উনি অনেক গবেষণা করেন, অনেক লেখেন, একই রকম ভাবে দীর্ঘদিন প্রায় 30 বছরের উপরে কাজ করেছেন আমাদের নতুন একরাম ভাই, ওনারা বলেছেন। কিন্তু এই কথাগুলো আর একটু যদি ওনারা বলেন তাহলে অনেকের মতামত আমি একা না বলে ওনারা একটু বললে হয়তো বা সমৃদ্ধ হবে আলোচনা। না, আমরা একটা কনসার্ন জানিয়েছি এরকম যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে, যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন, কি সুপারিশ দিবেন, তার উপরে নিশ্চয়ই নির্বাচনে যে আইনটি আছে, কমিশন আইন 2022 সালের, সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু একটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন। কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন, কারা কমিশনার হবেন, এবং একটা একই ফরম্যাট, একই ধরনের কোটা, মানে একজন সাবেক আর্মি, 3 জন সাবেক সচিব, একজন নারী, ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন। ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, যদি 20 জন ব্যক্তির নাম আসতো, এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম, ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম, যিনি আজকে সচিব ছিলেন তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন, ডিসি ছিলেন, সেখানে তার পারফরমেন্স কি ছিল। অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন, সেই মানুষগুলো কারা, আমরা কাউকে চিনলাম না, জানলাম না, তাদের সম্পর্কে ডিটেল জানলাম না, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন। তাহলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। একই সাথে বলেন একটা বিষয় যে নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে এমপি নির্বাচন করতে 25 বছরে
প্রধানমন্ত্রী হতে পারবে 35 বছরে, কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে 35 বছরে, কিন্তু নির্বাচন কমিশন যদি হতে হতে গেলে চায় 50 বছর। তার 50 বছরের উপরে লাগবে। এবং এমন ভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি, এখানে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কিন্তু সুযোগ নেই, কারণ আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না, সাবেক সেনা কর্মকর্তাও না। সো এই কারণেই যে নির্বাচন নিয়ে শুধু গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন, সেটির সুযোগ এই আইনে নেই। সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি আজকে সংস্কার কমিটির কাছে। তা আমাদের তো একটা সন্দেহ প্রকাশ করেছি, যে সেটা হচ্ছে যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন হয়েছে। এটার ফলাফল আসার আগেই যখন একটা নির্বাচন কমিশন গঠন হয়ে যায়, এবং এটা যেই এবারে 5ই আগস্টের একটা ক্যারেক্টার যেটা ছিল, যে সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু আমরা দেখলাম যে এবারে ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা, আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে। এই হচ্ছে যে একটা মানে, আর একজন তো নারী প্রতিবাদ থেকে এবারও আছে, মানে একই প্যাটার্নে এবার হয়েছে। তো আমাদের যেটা প্রস্তাব, যে সেটা হচ্ছে যে আপনারা যে প্রস্তাব গুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো, এবং যৌক্তিক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। এটা বিচারের বিষয়টা তো আসছেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে একটা প্রবণতা তৈরি হয়েছে, যে জাতীয় নির্বাচনের মতো আমাদের যে এফবিসিসি আছে, যে বিজিএমএ আছে, এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি যে কোনো ধরনের নির্বাচন হচ্ছে না। তো আমাদের একটা প্রস্তাব আছে যে সরকারের নিবন্ধিত যে ব্যবসায়ী সংগঠন বা কোনো ধরনের সংগঠন যেগুলো থাকবে, সেগুলোতেও আসলে নির্বাচিতই প্রতিনিধি থাকতে হবে, নির্বাচনের মধ্যে এগুলো গঠিত হতে হবে। এটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশনের যাতে কোনো ধরনের সুযোগ না থাকে, এই প্রস্তাবগুলো আমাদের ছিল। আর স্বাভাবিকভাবে হচ্ছে যে যদি এর আগে, যেহেতু 73 সাল থেকে অধ্যাদেশ থেকে যে নির্বাচন কমিশন গঠনগুলো হয়েছে, তাদের সবাইকে যদি শাস্তির আওতায় নাও আনা যায়, অ্যাটলিস্ট আপনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এই নির্বাচন কমিশনার যারা ছিল তাদের সাথে কথা বলেন, কি কি কারণে তারা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, সেই ব্যাখ্যাগুলো শুনেন, এবং সেই ব্যাখ্যাগুলোর একটা একটা করে সমাধানগুলো যদি বের করা যায়। আর আরেকটা আমাদের প্রস্তাব ছিল, সেটা হচ্ছে গণমাধ্যম কেন এই নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ, মানে আকাঙ্ক্ষা থাকার পরেও তারা এই রোলটা প্লে করতে পারে না। আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে। আর একটা বিষয় এখানে আমাদের যারা আমরা কাজ করি মাঠে, মূলত আমাদের বিষয় ছিল যেটি সংস্কার কমিটির কাছে আমরা সবাই একযোগে উপস্থাপন করেছি, যে যারা সংবাদকর্মী হিসেবে আমরা মাঠে কাজ করব, মাঠে যারা কাজ, তারা যেন প্রত্যেকটি কেন্দ্রে, বুথে লাইভ বা ছবি সংগ্রহ, আমরা কোথায় ছবি নিতে যাই যেখানে কারচুপি হয়, যেখানে সুষ্ঠু নির্বাচন হয়, সেখানে কিন্তু আমরা 2-1 গিয়ে কিংবা যদি দেখি খবর যেখানে পাই সেখানে কিন্তু আমরা যাই। সেই যাওয়ার জন্য প্রতিবন্ধকতা এই সংস্কার কমিশন সরকারের কাছে যেন সেটি তুলে ধরে এবং সেটি কার্যকর করতে পারে। আর যদি কার্যকর না হয়, তাহলে কিন্তু এই সংস্কার কমিটির যে কাজ সেটি কিন্তু আসলে সফল হবে না। ধন্যবাদ ভাই। একটু ধন্যবাদ। আমাদের প্রিয় সহকর্মীবৃন্দরা অনেকেই আমাদের ভিতরে মিটিং এ যে আলোচনাগুলো হয়েছে সেগুলো তুলে ধরেছেন। আমি একটা বিষয় বলতে চাই, যেটা 90-এর গণ অভ্যুত্থানে যে 3 দলীয় জোটের যে রূপরেখা হয়েছিল, কিন্তু সেখানে অঙ্গীকার হয়েছিল নির্বাচনের পরে যে দলই জিতবে সে দল সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, সেই 3 দলীয় জোটের রূপরেখা অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই দুর্বলতাগুলো আজকে আমরা দেখতে পেতাম না। আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সে ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। ধন্যবাদ। ওই যে আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে একটা বিষয় ছিল যে নির্বাচন পদ্ধতি শুধু তো একটা কমিশনের বিষয় না, সংসদের বিষয় আছে এবং হচ্ছে সংবিধানের বিষয় আছে। এই 3টা জায়গা যেন ইন্টিগ্রেটেড ভাবে কাজ করে, এই প্রস্তাব একটা আমরা বলেছি, এবং তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আরো কিভাবে করা যায়। আর স্পেসিফিক ভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে কোনো
যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, জনপ্রতিনিধি হবে, তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে। যেহেতু নির্দলীয়, আর একটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। এটার কারণটা কি, যে সবসময় কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয়। আমরা স্থায়ী সমাধান করতে পারি। রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্ব একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতা আসতে পারবে না, সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে। তো এইটা আমরা একটা প্রস্তাবন করেছি। আর স্পেসিফিক যেটা, যে নির্বাচন কমিশনার তো কিভাবে তারা নিয়োগ প্রাপ্ত হবে, সেটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে যে দলগুলো থাকবে, বিশেষ করে সরকারি দল, বিরোধী দল, তাদেরকে নিয়ে একটা বডি হবে। সেই বডি কিছু লোকজনকে আহ্বান করতে পারে অথবা যে পাবলিকলি দিতে পারে যে কে নির্বাচন কমিশনার হতে চায়, তারা আসবে, একটা সর্টিং করা হবে। সর্টিং করার পরে 5 জন বা 7 জন করার পরে তারা একটা শুনানিতে অংশ নেবে। সেখানে জনগণ দেখবে যে কেউ ওখানে প্রশ্ন করতে পারবে এবং একটা মেকানিজমের মধ্য দিয়ে তখন ঠিক হবে যে কে আসলে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে, কে অন্যান্য কমিশনাররা হচ্ছে। এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি। আর সর্বশেষ যেটা, যে অবশ্যই এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে, তারা এটি সরকারকে দেওয়ার আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক করবে, অর্থাৎ আমরাও যেন জানতে পারি, মানুষও যেন জানতে পারি। ধন্যবাদ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আপনাদের ধৈর্যের জন্য, সহ্যের জন্য, অনেকক্ষণ অপেক্ষা করার জন্য। রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের যে কথাটা বলা হচ্ছে, এটা কি আপনারা প্রস্তাব করবেন কিনা? আমরা এগুলো বিবেচনায় নেব। আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। এখনো এই সিদ্ধান্ত হয়নি। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।